সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা ধীর পরিবর্তন এর অংশ হিসেবে যান্ত্রিক বিচূর্ণী ভবন সম্পর্কে পর্যালোচনা করেছিলাম। আজকে আমরা রাসায়নিক বিচূর্ণী ভবন পর্যালোচনা করব। পূর্বে আমরা বলেছিলাম যে বিচূর্ণী ভবন তিন প্রকার: যান্ত্রিক বিচূর্ণী ভবন, রাসায়নিক বিচূর্ণী ভবন এবং জৈবিক বিচূর্ণী ভবন। যান্ত্রিক বিচূর্ণী ভবন সম্পর্কে আমরা পর্যালোচনা করেছি। আজকে রাসায়নিক বিচূর্ণী ভবন সম্পর্কে আমরা পর্যালোচনা করব। রাসায়নিক বিচূর্ণী ভবন আসলে বিষয়টা কি? ভূপৃষ্ঠে শিলারাশির বিভিন্ন প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়। রাসায়নিক ভাবে চূর্ণ বিচূর্ণ হওয়া তার মধ্যে একটি অন্যতম প্রক্রিয়া। এখানে বিভিন্ন শিলা খনিজের সংমিশ্রণে গঠিত। এই খনিজগুলোর উপর বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলোর বিশেষত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প বিক্রিয়া করে। এর ফলে কঠিন শিলা বিয়োজিত হয় এবং খনিজগুলো নতুন যৌগ খনিজে নতুন গৌণ খনিজে পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এরূপে মূলত রাসায়নিক প্রক্রিয়ায় শিলার চূর্ণ বিচূর্ণ হওয়াকে রাসায়নিক বিচূর্ণী ভবন বলা হয়। রাসায়নিক বিচূর্ণী ভবন মূলত চারটি প্রক্রিয়ায় সংগঠিত হয়। একটা হচ্ছে দ্রবণ, সলিউশন, জারণ, অক্সিডেশন, জলযোজন, হাইড্রেশন, অঙ্গারযোজন, কার্বনেশন এবং হাইড্রোলিসিস। অর্থাৎ এই পাঁচটি প্রক্রিয়ায় রাসায়নিক বিচূর্ণী ভবন সংগঠিত হয়। এবারে দেখা যাক দ্রবণ। খুব অল্প সংখ্যক শিলা গঠনকারী খনিজ পানিতে দ্রবণীয় বলে দ্রবণ সরাসরি বিচূর্ণী ভবন করে না। দ্রবণ মানে কোনো জিনিসকে গলিয়ে দেওয়াটাই হচ্ছে মূলত দ্রবণ। তো খুব অল্প সংখ্যক শিলা গঠনকারী খনিজ পানিতে দ্রবণীয় বলে দ্রবণ সরাসরি বিচূর্ণী ভবন করে না। তবে এটি রাসায়নিক বিচূর্ণী ভবনে বিভিন্ন দ্রব্যকে পানিতে দ্রবীভূত করে অপসারণ করে এবং পরোক্ষভাবে বিচূর্ণী ভবনে বিশেষ ভূমিকা পালন করে। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম কার্বনেট যখন ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় তখন তা পানিতে দ্রবীভূত হয়ে অপসারিত হয়। এটা একটা উদাহরণ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে জারণ। এখানে বলা হয়েছে বিভিন্ন শিলার মধ্যে লৌহ জাতীয় খনিজ পদার্থ থাকলে এবং তা অক্সিজেনের সংস্পর্শে আসলে তা ধীরে ধীরে আয়রন অক্সাইড সৃষ্টি করে। অক্সিজেনের প্রভাবে শিলারাশির এ প্রকার বিচূর্ণী ভবনকে জারণ বলা হয়। অর্থাৎ পরিষ্কার করে এখানে খেয়াল রাখতে হবে যে বিভিন্ন শিলার মধ্যে লৌহ জাতীয় পদার্থ যদি থাকে এবং তা অক্সিজেনের সংস্পর্শে আসলে তাতে ধীরে ধীরে আয়রন অক্সাইড সৃষ্টি হয়। অক্সিজেনের প্রভাবে শিলারাশির এ প্রকার বিচূর্ণী ভবনকে জারণ বলা হয়। এখানে বলা হয়েছে ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড প্লাস পানি প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া করে লিমোনাইটে পরিণত হবে। অর্থাৎ ফেরাস অক্সাইড এবং পানি এবং অক্সিজেন এগুলো একত্রিত হয়ে বিক্রিয়া করে লিমোনাইটে পরিণত হবে। আচ্ছা, জারণের পরে আরেকটি প্রক্রিয়া আছে জলযোজন। জলযোজন। আচ্ছা, এখানে বলা হয়েছে রাসায়নিক প্রক্রিয়ায় পানি যুক্ত হয়ে জলযোজন মানে পানি যুক্ত হয়ে জল যোজন হয়ে
রাসায়নিক প্রক্রিয়ায় পানি যুক্ত হয়ে খনিজের যে পরিবর্তন ঘটে তাকে জলযোজন বা হাইড্রেশন বলা হয়। এই প্রক্রিয়ায় অ্যানহাইড্রেট এবং পানি বিক্রিয়া করে জীবসামে পরিণত হয়। এখানে অ্যানহাইড্রেট এবং পানি একত্রিত হলে জীবসামে পরিণত হবে। আচ্ছা, তারপরে জলযোজন, অঙ্গারযোজন। বিভিন্ন খনিজের সাথে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংযোগকে কার্বনেশন বা অঙ্গারযোজন বলা হয়। বৃষ্টির পানি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পড়ার সময় বায়ুমণ্ডলস্থিত কার্বন ডাই অক্সাইডের সাথে মিশ্রিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ এখানে পানি H2O প্লাস CO2 এটা বিক্রিয়া করে H2CO3 কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এটা অঙ্গারযোজনের ফলে সংঘটিত হয়। তারপরে রয়েছে হাইড্রোলিসিস। এই প্রক্রিয়া হচ্ছে হাইড্রোলিসিস পদ্ধতিতে পানি ভেঙে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। এই হাইড্রোক্সিল আয়ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটায়। আগ্নেয় শিলায় প্রাপ্ত প্রধান দুটি খনিজ ফেলসপার এবং অভ্রের রাসায়নিক পরিবর্তন প্রধানত এই প্রক্রিয়ায় সংঘটিত হয়। তাহলে আমরা 5টি প্রক্রিয়ায় রাসায়নিক বিশ্লেষণ সংঘটিত হয়। একটা জারণ, একটা দ্রবণ, একটা জারণ, একটা অক্সিডেশন, একটা কার্বনেশন, আর একটা হচ্ছে হাইড্রোলিসিস। এই 4 প্রক্রিয়ায় রাসায়নিক বিশ্লেষণ মূলত সংঘটিত হয়। এবারে আসবো আমরা জৈবিক বিশ্লেষণ। যান্ত্রিক এবং রাসায়নিক বিশ্লেষণ ছাড়াও জীব জগতের কার্যক্রমের ফলে ভূপৃষ্ঠের শিলারাশি অনবরত চূর্ণ বিচূর্ণ হয়। জীবজগতের কার্যক্রমের দ্বারা শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়াকে মূলত জৈবিক বিশ্লেষণ বলা হয়। জীবজগতের প্রধান যে কাজগুলো, জীবজগতের যে সদস্য বা জীব জগতের যে ফেনোমিনা বা জীবজগতের মাধ্যমে যে বিশ্লেষণ সংঘটিত হয়, এখানে প্রধানত হচ্ছে উদ্ভিদের কাজ, জীবজন্তুর কাজ, মানুষের কাজ। উদ্ভিদের কাজ, উদ্ভিদ ভূপৃষ্ঠের ক্ষয় সাধনে উদ্ভিদ বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে উদ্ভিদের শিকড় মাটির ভিতরে যখন প্রথিত হয় তখন শিলারাশির সংবদ্ধতা ক্ষতিগ্রস্ত হয় এবং শিলারাশি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়। এটা গাছের মূল বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোটা হয়ে মাটির নিচে বহুদূর পর্যন্ত চলে যায়। ফলে শিলার ফাটলও বড় হয় এবং ওই ফাটলে পানি প্রবেশ করলে সেখানকার শিলাস্তর দুর্বল হয় এবং গলে ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া মস, শৈবাল প্রভৃতি নানা প্রকার ক্ষুদ্র উদ্ভিদের দ্বারাও শিলার উপরিভাগে পানি আটকে থাকে। এ সকল উদ্ভিদের দেহ পানি ও উত্তাপের সংযোগে পচে যায়, একে হিউমাস বলে। এই হিউমাস বৃষ্টির পানি পেলেই জৈব অ্যাসিডে পরিণত হয়ে শিলাকে সহজেই ক্ষয়প্রাপ্ত করে। তাহলে উদ্ভিদ একাধারে তাদের শিকড়ের দ্বারাই ভূপৃষ্ঠের শিলারাশির ভিতরে ফাটল সৃষ্টি করে। এই ফাটলের ভিতরে পানি প্রবেশ করে মূলত শিলা চূর্ণ বিচূর্ণ হয়। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো পানির সংস্পর্শে এসে পচে হিউমাস সৃষ্টি করে। এই হিউমাস পানির সংস্পর্শে আসলে বৃষ্টির পানি পেলেই জৈব অ্যাসিডে পরিণত হয় এবং শিলাকে সহজেই ক্ষয়প্রাপ্ত করে। জীবজন্তু, বিভিন্ন রকমের জীবজন্তু গর্ত সৃষ্টিকারী, বিশেষ করে গর্ত সৃষ্টিকারী প্রাণী গর্ত সৃষ্টি করে মাটি আলগা করে শিলারাশি বিচূর্ণীভবনের সহায়তা করে। এই ক্ষেত্রে কেঁচো, শুঁচো, পিঁপড়া, শিয়াল, কুকুর ইত্যাদি উল্লেখযোগ্য। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে মৃত্তিকার অণুজীব সমূহ শিলার প্রাকৃতিক ও রাসায়নিক বিচূর্ণীভবনে যথেষ্ট সক্রিয় হয়।
এভাবে জীবজন্তু ও কীটপতঙ্গ দ্বারা ভূত্বক চূর্ণ বিচূর্ণ হয়। তারপরে আছে মানুষ। মানুষের দ্বারাই ভূপৃষ্ঠের শিলারাশি অনবরত চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আমরা রাস্তাঘাট নির্মাণ, বিল্ডিং নির্মাণ, শিল্প কলকারখানা স্থাপন, নগরায়ন প্রভৃতি কাজে অনবরত শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করছি। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে রাস্তাঘাট, খাল, গৃহ, শহর, বন্দর প্রভৃতি নির্মাণ করার জন্য মানুষ সর্বদা ভূত্বক খণ্ড বিখণ্ড করছে। এভাবে মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জৈবিক বিচূর্ণী ভবনে সহায়তা করছে। তাহলে আমাদের জৈবিক বিচূর্ণী ভবন শেষ হয়ে গেল। এ পর্যায়ে আমরা আসি, এখানে আরো কিছু বিষয় রয়েছে। ডেনিউডেশন বা নগ্নীভবন। বিচূর্ণী ভবন আমরা পড়লাম যে বিভিন্ন প্রকার নৈসর্গিক শক্তি বা প্রাকৃতিক শক্তির দ্বারা বা জীবজগতের কার্যক্রমের ফলে ভূপৃষ্ঠের শিলারাশি অনবরত ক্ষয়প্রাপ্ত বা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এই প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলা হয়। আর নগ্নীভবন হচ্ছে, নগ্নী অর্থ উন্মুক্ত করা। ভূ উপর অভ্যন্তরস্থ শক্তি ভূত্বকে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তোলে। অপরদিকে নগ্নীভবন এ সমস্ত ভূমিরূপ ক্ষয় করে সমুদ্র সমতলে নিয়ে আসার কাজে লিপ্ত থাকে এবং ভূত্বকের ক্ষয় সাধনে ভূমির উচ্চতা কমায়। অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং ক্ষয়প্রাপ্ত শিলা অন্যত্র অপসারিত হয়, তাই নগ্নীভবন। নগ্নীভবন 4 প্রক্রিয়ায় কাজ করে। একটা হচ্ছে বিচূর্ণী ভবন, স্তূপ, অপসারণ, ক্ষয় সাধন, পরিবহন। তাহলে নগ্নীভবন 4 প্রক্রিয়ায় মূলত কাজ করে। এবারে আসি জীব জগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তনের প্রভাব। জীব জগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তনের প্রভাব। বিচূর্ণী ভূ আলোড়নে সংঘটিত 2 রকমের, একটা আকস্মিক পরিবর্তন আর একটা ধীর পরিবর্তন। এই 2 পরিবর্তনই মূলত জীব জগতের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে। ধীর পরিবর্তনের প্রভাব: সূর্যতাপ, বায়ু প্রবাহ, নদী প্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত, বৃষ্টি প্রভৃতি বাহ্যিক শক্তির প্রভাবে ধীরে ধীরে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলে। এই ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে। ভূত্বকে ধীর পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়। আচ্ছা, যেমন নদীর অস্বাভাবিক প্রবাহ বন্যা সৃষ্টি করে মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। ধীর পরিবর্তন সমূহ মানুষের বসতির উপর প্রভাব বিস্তার করে। যেমন পৃথিবীর শতকরা প্রায় 95 জন লোক সমভূমিতে বাস করে। অধিকাংশ সমভূমি সমুদ্র উপকূল, নদী অববাহিকা এবং বদ্বীপে অবস্থিত। সমভূমিগুলো সমতল এবং উর্বর পলি গঠিত বলে চাষাবাদ, যাতায়াত, শিল্প কর্ম এবং ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজের জন্য সুবিধাজনক বলে এই সমস্ত অঞ্চলে মানুষ বেশি বসবাস করে। আর আকস্মিক পরিবর্তনের প্রভাব, এটা আমরা একেবারে সরাসরি সঙ্গে সঙ্গে আকস্মিক পরিবর্তনের প্রভাবগুলো দেখতে পারি। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সুনামি এগুলোর প্রভাবে জনজীবন, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়িঘর, রাস্তাঘাট এগুলো ভেঙে যায়। অনেক সময় সমতল ভূমি দেবে যে সেখানে হ্রদের সৃষ্টি করে। আবার অনেক সময় সাগরের তলদেশ বা উপকূলবর্তী অঞ্চল আকস্মিক পরিবর্তনের ফলে উপরে উত্থিত হয়ে সমতল ভূমির সৃষ্টি করে। এগুলো আমাদের একেবারে খুবই কাছের বিষয়। আচ্ছা, এর পর্যায়ে আমরা আসবো আলাদা একটা বিষয়, পাঠ হচ্ছে ভূমিক্ষয়, ল্যান্ড ইরোশন। ভূমিক্ষয় বলতে সাধারণত স্বাভাবিক অবস্থায় প্রাকৃতিক নিয়মে ভূপৃষ্ঠের উপরিতলের ক্ষয় সাধনকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন প্রকার কারণে ভূপৃষ্ঠের উপরে প্রাকৃতিকভাবে ক্ষয় সাধন করাকেই ভূমিক্ষয় বলা হয়। ভূমিক্ষয়ের নিয়ামক বা কারণ, ভূমিক্ষয়কে মূলত যে সমস্ত নিয়ামক দ্বারা ভূমিক্ষয় সংঘটিত হয় তাদের মধ্যে প্রথমেই রয়েছে জলবায়ু, মাটির বৈশিষ্ট্য, বনায়ন, ভূমির বন্ধুরতা, মানব কার্যক্রম। এখানে জলবায়ুর প্রধান 3টি অনুষঙ্গ: বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তাপমাত্রা ভূমিক্ষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে মাটির বৈশিষ্ট্যের উপরেও ভূমিক্ষয় নির্ভর করে। আচ্ছা, বৃষ্টিপাত কিভাবে ক্ষয় করে? বৃষ্টির পানির ফোঁটার আঘাতে
পৃথিবীর পৃষ্ঠ ক্ষয় সাধন সংঘটিত হয়। উপরন্ত মাটি শোষণ করার পরে অতিরিক্ত পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে যখন স্রোতের সৃষ্টি করে, তখন ওই স্রোতের আঘাতে ভূমি ক্ষয় ত্বরান্বিত হয়। তারপরে বায়ু প্রবাহ, অনেক সময় দেখা যায় বায়ু প্রবাহের ফলে ভূমির উপরের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো, মাটির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পরিবাহিত হয়ে অন্য স্থানে উড়ে যায়, যাতে ভূমিক্ষয় ত্বরান্বিত হয়। তাপমাত্রা, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অধিক তাপমাত্রা পরিলক্ষিত হয় সেই সমস্ত অঞ্চলে অধিক তাপের ফলে মাটি আলগা ঝুরঝুরে হয়ে যায়। এখানে বাতাসের কার্যক্রম এবং বৃষ্টিপাতের দ্বারাই এই আলগা ঝুরঝুরে মাটিগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, এতে ভূমিক্ষয় ত্বরান্বিত হয়। মাটির বৈশিষ্ট্য, মাটির বৈশিষ্ট্য বলতে সাধারণত যে সমস্ত মাটি কম্প্যাক্ট এঁটেল জাতীয়, এই সমস্ত মাটি ক্ষয় হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু বেলে মাটি, যেগুলো অপেক্ষাকৃত কম কম্প্যাক্ট, সেগুলো আলগা ঝুরঝুরে থাকে। বায়ু প্রবাহ এবং পানির স্রোতের দ্বারাই এই মাটিগুলো সহজেই পরিবাহিত হয় এবং ভূমিক্ষয় ত্বরান্বিত করে। বনায়ন, বনায়ন দুই ভাবে ভূমিক্ষয় সংগঠিত করে। এক নম্বর হচ্ছে আমরা উদ্ভিদের কার্যক্রমে যেভাবে বিচূর্ণী ভবন দেখলাম, অর্থাৎ শিলারাশির ভিতরে গাছপালা তাদের শিকড় প্রথিত করে ভূমি মৃত্তিকা আলগা করে দেয় এবং কালক্রমে এগুলো ক্ষয় সাধন হয়। ভূমির বন্ধুরতা, ভূমির বন্ধুরতাও ভূমিক্ষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত অঞ্চলে উঁচু নিচু ভূমি রয়েছে, বৃষ্টিপাত সংঘটিত হলে উঁচু অঞ্চল থেকে প্রবল বেগে পানিগুলো নিচে পতিত হয়, ফলে ভূমি ক্ষয় হয়। মানব কার্য, মানুষের কার্যক্রমের ফলে ভূমি ক্ষয় হয়। মানুষ তাদের প্রয়োজনে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং ইত্যাদি তৈরি করে, এবং এই কার্যক্রমের ফলে ভূমি ক্ষয় ত্বরান্বিত হয়। তাহলে আমরা ভূমি ক্ষয়ের কারণ বা ভূমি ক্ষয়ের নিয়ামকগুলো দেখলাম। এখন ভূমি ক্ষয়ের ফলাফল, ভূমি ক্ষয়ের ফলে ইতিবাচক প্রভাব এর চেয়ে নেতিবাচক প্রভাব বেশি পড়ে। ভূমি ক্ষয়ের ফলে কৃষি নির্ভর এদেশের কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে ভূমি ক্ষয়ের ফলাফল, ভূমি ক্ষয়ের ফলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। ভূমি ক্ষয়ের ফলে অনেক স্থান, বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলে নদী ভাঙন বৃদ্ধি পায়, ফলে কোটি কোটি টাকার ফসল, ঘরবাড়ি, গরু, ছাগল, অন্যান্য সম্পদ নষ্ট হয়ে যায়। নদীর কার্যক্রমের ফলে ভূমি ক্ষয় সংঘটিত হয়, এতে করে আবাদি জমি বিলীন হয়, মানুষের ঘরবাড়ি বিলীন হয়, শস্য, বাড়িঘর এগুলো ক্ষতিগ্রস্ত হয়। ভূমি ক্ষয়ের ফলে কৃষির মারাত্মক ক্ষতি হয় বলে কৃষি নির্ভর শিল্প উৎপাদনগুলো হ্রাস পায়। অর্থাৎ যে সমস্ত কলকারখানা বা ইন্ডাস্ট্রিগুলো অ্যাগ্রোবেস কৃষি নির্ভর, ভূমি ক্ষয়ের ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ভূমি ক্ষয়ের ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে গেলে যদি সেই অঞ্চলে ভূমি ক্ষয়, বিশেষ করে নদী ভাঙনের কবলে পড়ে, তাহলে এই উন্নয়ন কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হয়। ভূমি ক্ষয়ের কারণে চারণভূমি বিনষ্ট, পশুপালন ক্ষতিগ্রস্ত হয়। ভূমি ক্ষয় হলে আবাদি জমি বা চারণভূমি লোপ পায়, এতে করে কৃষি চারণভূমি লোপ পাওয়ার কারণে পশুচারণ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ভূমি ক্ষয় রোধে করণীয় প্রতিকার। অতিমাত্রায় ভূমি ক্ষয়ের ফলে মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। ভূমি ক্ষয় প্রতিকার এর উপায়গুলো নিচে আলোচনা করা হলো। অর্থাৎ ভূমি ক্ষয় রোধের জন্য পাড় বা আড়াআড়ি চাষ পদ্ধতি। অত্যন্ত খাড়া ঢালে পানির অতি দ্রুত নিম্নগতির জন্য প্রচুর মাটি অপসারিত হওয়ার ফলে খাত সৃষ্টি হয়। চাষাবাদের মাধ্যমে মাটির ক্ষয় হয়ে থাকে। আড়াআড়ি চাষ পদ্ধতিতে ঢালের উপর ও তলদেশ ব্যতীত অন্যান্য স্থানে আড়াআড়ি ভাবে চাষ বীজতলা প্রস্তুত ফসল সংরক্ষণ করা যায়। সোপান চাষের মাধ্যমে ভূমি ক্ষয় রোধ করা যায়। তারপরে নালা পুনরুদ্ধার, বিভিন্ন প্রক্রিয়ায় অধিক ক্ষয়প্রাপ্ত ভূমিতে সৃষ্ট খাত বা নালা পুনরুদ্ধার করা। এক্ষেত্রে দ্রুত পানির স্রোত হ্রাস করাই হচ্ছে সর্বোত্তম করণীয়। অর্থাৎ পানি প্রবাহ নিশ্চিত করার জন্য খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে, যাতে
পানি প্রবাহ খালের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাতে ভূমিক্ষয় রোধ করা যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি ভূমিধস। ভূমিধস, ল্যান্ডস্লাইড, এটি মূলত পাহাড়ি অঞ্চলে সংঘটিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত অঞ্চলে পাহাড় রয়েছে, বিভিন্ন নৈসর্গিক শক্তির কারণে এই পাহাড়ের অংশবিশেষ যখন তার পাদদেশে ধসে পড়ে, তাকেই ভূমিধস বলা হয়। ভূমিধস বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে মারাত্মক রূপ ধারণ করেছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রতি বছর অতি বৃষ্টিতে বা বৃষ্টির সময়ে এই ভূমিধস সংঘটিত হয়। এবারে দেখা যাক, অপেক্ষাকৃত শুষ্ক মাটি বা শিলা বা ভগ্ন স্তূপ মাধ্যাকর্ষণ শক্তি, ভূমিকম্প বা অন্য যে কোনো কারণে বৃহৎ পরিসরে ধসে পড়তে পারে, একে ভূমিধস বলা হয়। বাংলাদেশে ভূমিধসের কারণ, বাংলাদেশে ভূমিধসের কারণের মধ্যে রয়েছে পাহাড় কাটা, কৃত্রিমভাবে পাহাড়ের স্তূপ সৃষ্টি, বৃক্ষ নিধন, ভবন আদি অন্যান্য কাঠামো তৈরি, পয় প্রণালী নির্মাণ, জলাধার নির্মাণ এবং জুম চাষে ভূমিধসের আশঙ্কা বাড়াচ্ছে। অর্থাৎ পাহাড় কাটা, পাহাড় কর্তনের ফলে পাহাড়ের স্বাভাবিক গঠন এটা বাধাগ্রস্ত হয়। পাহাড় কর্তনের ফলে অনেক সময় দেখা যায় পাহাড়ের বৃষ্টির সময়ে বা অন্য সময় মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওই পাহাড় আলগা হয়ে যায়, পাহাড়ের অংশবিশেষ আলগা হয়ে যায় এবং মূল পাহাড় থেকে বৃহৎ অংশ ধসে পড়ে। আচ্ছা, তারপরে রয়েছে কৃত্রিমভাবে পাহাড়ের স্তূপ সৃষ্টি, বৃক্ষ নিধন। পাহাড়ের গায়ে যে অসংখ্য বনভূমি রয়েছে, এগুলো শিকড়ের মাধ্যমে তারপরে বৃষ্টির পানির হাত থেকেও মূলত পাহাড়কে রক্ষা করার জন্য এই গাছপালাগুলো আচ্ছাদনের কাজ করে। কোনো কারণে পাহাড় থেকে এই বন অঞ্চল বা বৃক্ষ নিধন করলে ভূমি উন্মুক্ত হয়ে পড়ে এবং ধস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে রয়েছে ভবনাদি ও অন্যান্য কাঠামো তৈরি, যত্রতত্র পাহাড় কেটে ভবনাদি নির্মাণ, কলকারখানা স্থাপন, ইটভাটা নির্মাণ করলে মাটি উন্মুক্ত এবং আলগা হয়ে ভূমিধস ত্বরান্বিত করে। ভূমিধসের ফলাফল সুদূর প্রসারী, ভয়াবহ। ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে, মূলত পাহাড়ের পাদদেশে বাড়িঘর, গবাদি পশু এবং সকল রকমের স্থাপনা মাটির নিচে চাপা পড়ে যায়। এটাই হচ্ছে ভূমিধসের সবচেয়ে ভয়ানক ফলাফল। ভূমিধস, আচ্ছা, এখানে দেওয়া আছে 1990 সালে বান্দরবন জেলায় দুটি বড় ভূমিধসে 17 ব্যক্তি নিহত হয়। 24 জুন 2000 সালে চট্টগ্রামে ভূমিধসে অন্তত 13 ব্যক্তি নিহত হয়। 11 জুন 2007 সালে চট্টগ্রামে 59 জন নিহত হয়, 59 জন শিশু সহ 158 জনের মৃত্যু ঘটে। আচ্ছা, এগুলো হচ্ছে ভূমিধসের ফল। ভূমিধস রোধে করণীয়, ভূমিধস রোধে করণীয় হচ্ছে ভবনাদি ও ভৌত কাঠামো নির্মাণ নিয়ন্ত্রণ করা, বৃষ্টির পানির কার্যকর নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, পাহাড়ের ঢালে বৃক্ষ নিধন বন্ধ করা, ভূমি ব্যবহারে মৃত্তিকার ক্ষয় রোধের ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ যত্রতত্র পাহাড় কর্তন বন্ধ করতে হবে, পাহাড়ের বন অঞ্চল সৃষ্টি করতে হবে, বন অঞ্চল নিধন করা যাবে না। পাহাড়ের গা কেটে জুম চাষ পদ্ধতি যে চাষাবাদ করা হয়, সেই চাষাবাদ বন্ধ করতে হবে এবং পাহাড়ি অঞ্চলে পানি নিষ্কাশনের জন্য সুনির্দিষ্ট জলাশয় তৈরি করতে হবে, যাতে করে ভূমিধস রোধ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশ থেকে একাধিক সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। এর মধ্যে কিছু প্রশ্ন অনুধাবনমূলক আমি বলছি যে রাসায়নিক বিচূর্ণী ভবন কাকে বলে, জলযোজন কাকে বলে ব্যাখ্যা করো, দ্রবণ কাকে বলে ব্যাখ্যা করো, কার্বনেশন কাকে বলে ব্যাখ্যা করো। এগুলো 2 নম্বরের প্রশ্নের জন্য পরীক্ষায় থাকে। ভূমিধস কাকে বলে, বাংলাদেশের প্রেক্ষিতে
ভূমিধসের কারণ আলোচনা করো, ভূমিধসের ফলাফল ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন আছে ভূমি ক্ষয় বলতে কি বোঝো, ভূমি ক্ষয়ের নিয়ামক সমূহ ব্যাখ্যা করো, ভূমি ক্ষয় কিভাবে রোধ করা যায় পর্যালোচনা করো। এরকম হাজারো প্রশ্ন সৃজনশীলের 2 নম্বরের জন্য পরীক্ষায় থাকতে পারে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা ভূমিরূপ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম রিভার সিস্টেম নিয়ে পর্যালোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।